তোমার কপালে কি হয়েছে? আমার কপালটা পুড়েছে। বুঝতে পারলাম না। আমি আপনাকে বোঝাতেই আমি আপনার কাছে এসেছি। সকালবেলায় বাসায় কেউ ছিল না, শুধু আপনার ছোট ছেলে অপু আর আমি ছিলাম। আমি রান্নাঘরে রান্না করছিলাম। তারপর হঠাৎ লক্ষ্য করলাম কে যেন আমাকে রান্নাঘরের বাহির থেকে ফলো করছে। আমি রান্নাঘর থেকে বের হয়ে ভালো করে চতুর্দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। আবার রান্নাঘরে প্রবেশ করলাম। কিছু সময় পর বেডরুমের ভেতর থেকে শাড়ি তোয়ালে হাতে নিয়ে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে যাব। এমন সময় লক্ষ্য করলাম পর্দার আড়াল থেকে কে যেন আমাকে দেখছে। আমার চোখে চোখ পড়তেই পর্দার আড়ালে চলে গেল। আমি মনে মনে ভাবলাম এটা নিশ্চয়ই অপু। প্রচন্ড রাগ ধরে গেল। হনহন করে রুম থেকে বের হয়ে গেলাম। রুমের বাইরে এসে দেখি কেউ নেই। একটু আগ বাড়িয়ে দেখলাম অপু ড্রয়িং রুমে বসে টিভিতে খবর দেখছে। এমন একজন মানুষকে সরাসরি প্রমাণ ছাড়া কিছু বলা সম্ভব নয়, তাই আমি অপুকে কিছু বলতে পারলাম না। মনের রাগ মনে চেপে ধরে ওয়াশরুমের ভেতরে চলে গেলাম। ওয়াশরুমের ভেতরে ঢুকে কেবল পানির কলটা ছাড়বো, দরজায় ধামধুম করে আওয়াজ। কে যেন সজোরে ধাক্কা দিচ্ছে। আমি জানতে চাইলাম কে, কিন্তু কোনো জবাব নেই, শুধু ধাক্কা দিচ্ছে। আমি আবার চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করলাম কে, কিন্তু এবারও কোনো সারা শব্দ নেই, শুধু দরজায় ধাক্কা দিচ্ছে। আমি দরজাটা খুলতেই কাউকে দেখতে পেলাম না। আমার মনে কিছুটা ভয় কাজ করলো। আবারও দরজা বন্ধ করলাম, সাথে সাথে আবারও সজোরে ধাক্কা। এবার ভয়ের বদলে আমার মাথা মেজাজ গরম হয়ে গেল। মনে মনে ভাবলাম নিশ্চয়ই এই কাজ অপু করছে, তাই দরজা খুলে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম। রাগান্বিত হয়ে বাথরুমের দরজা খুলে বের হয়ে রূপা দেখতে পেল তার ছোট দেবর শাহিন ড্রয়িং রুমের সোফায় বসে হাহা করে হাসছে। রাগে সাপের মতো ফোঁস করতে করতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। অপু তখনও মনোযোগ দিয়ে টিভিতে খবর দেখছিল। আমি উত্তেজিত ভাবে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করে অপুর গালে কষে চড় বসিয়ে দিলাম। গাল চেপে ধরে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি কি হয়েছে? তুমি আমাকে মারলে কেন? তো সমস্যা কি? তুই বাথরুমের দরজা ধরে ধাক্কাচ্ছিলি কেন? অপু ভীষণ অবাক হয়ে বলল, আমি বাথরুমের দরজা ধরে ধাক্কাচ্ছিলাম? কি বলছো তুমি? এই বেয়াদব ছেলে, আমার সাথে একদম ফাজলামি করবি না। ধাক্কা দিয়ে এখানে এসে বসে টিভি দেখার ভান করছিস? তুই আর আমি ছাড়া বাসায় কি আছে? অসভ্য কোথাকার। বলে আমি গোসল করতে আবার ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পেলাম আমার শাশুড়ি রাগান্বিত হয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম অপু নিশ্চয়ই আম্মা বাসায় আসার পর আম্মার কাছে নালিশ করেছে। আম্মা আমাকে বলল, বৌমা কাজটা কিন্তু তুমি ঠিক করনি। আপনার ছোট ছেলে তাহলে বাথরুমের দরজা ধাক্কা দিয়ে ঠিক কাজ করেছে? অপু আমার কসম দিয়ে বলেছে ও ধাক্কা দেয়নি। ও ছাড়া এই বাসায় তখন আর কেউ ছিল না, তাই ছেলের অপকর্ম লুকোনোর চেষ্টা করবেন না। বলে আমি বেডরুমের দিকে চলে গেলাম। আমাকে আমার শাশুড়ি বলল আজ শফিক বাসায় আসুক, তারপর আমি নিজে নালিশ করব। কিছু সময় পর আমি বেডরুম থেকে বের হতেই পেছন থেকে কে যেন এমন জোরে ধাক্কা দিল, ছিটকে গিয়ে দেওয়ালের কোণে পড়লাম। মাগো বলে চিৎকার দিয়ে ছিটকে ফ্লোরে পড়ে গেলাম। কপালে হাত দিয়ে দেখলাম কপাল ফেটে গেছে। কপাল থেকে হালকা রক্ত ঝরছে। হাত দিয়ে রক্ত দেখে আমার মাথা মেজাজ গরম হয়ে গেল। আমি বসা থেকে কষ্ট করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলাম, আপনারা কি আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছেন? আমি বেডরুম থেকে বের হতেই নিশ্চয়ই আপনারা কেউ আমাকে ধাক্কা দিয়েছেন। অপু দৌড়ে এসে বলল, ভাবি তোমার কপাল কিভাবে ফেটে গেল? আমি রাগ সামলাতে না পেরে অপুর গালে আবারও কষে চড় বসিয়ে দিলাম। অপু আবারও গাল চেপে ধরে আমার দিকে হা করে তাকিয়ে রইল। এবার আপনি বিচার করবেন নাকি আমি পুলিশের কাছে যাব? তুমি কি নিজ চোখে দেখেছো অপু তোমাকে ধাক্কা দিয়েছে? না, আমি দেখিনি। তবে আমি শিওর ওই আমাকে ধাক্কা দিয়েছে, কারণ ওকে আমি চড় মেরেছিলাম। সেই প্রতিশোধ নিতেই আমাকে ধাক্কা মেরেছে। এমন সময় সুমির শাশুড়ি সালমা বেগম এসে বলল, মিথ্যা কথা, অপু তখন পড়ার টেবিলে ছিল, ও তোমাকে ধাক্কা দেয়নি। তাহলে কি আম্মা আপনি আমাকে ধাক্কা দিয়েছেন? তুমি এত বড় কথাটা বলতে পারলে আমি তোমাকে কেন ধাক্কা দিয়ে ফেলে দেব? বেয়াদবি করতে করতে তোমার বেয়াদবির মাত্রা কিন্তু বেড়ে গেছে বৌমা। কি বললেন? আমি বেয়াদব? বারবার আপনারা আমার উপর আঘাত করছেন আর উল্টো আমাকে বেয়াদব বলছেন। আমি এর শেষটা দেখে ছাড়বো। বলির আগে ফোঁস করতে করতে সুমি বেডরুমের দিকে চলে গেল। মমিন খান বলল, বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বিছানার উপর বসে রাগে ফোঁস করছে সুমি। শফিক অফিস থেকে ফিরে দেখতে পেল সুমি রেগে আছে চরম পর্যায়ে। শফিক বিছানার পাশে দাঁড়িয়ে অফিস ব্যাগটা বিছানার উপর রেখে জানতে চাইল, মন খারাপ করে এভাবে বসে আছো কেন? তোমার ভাই অপু তোমার বাথরুমের দরজায় টোকা মেরেছে, ধাক্কা মেরেছে, তাই তো? সুমি অবাক হয়ে বিছানা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি বলার আগে খবর তো পেয়েই গেছো। মা আমাকে সবকিছু বলেছে। অপুকে চর মারাটা তোমার ঠিক হয়নি। আমি গোসল করছিলাম, তখন তোমার ভাই আমার বাথরুমের দরজায় ধাক্কা দিয়েছে। সেটাকে তুমি অপরাধ মনে করছো না? সুমি, অপু অপরাধ করলে আমি অপরাধ মনে করতাম, কিন্তু অপু ওই ধরনের ছেলে না, ও এমন কাজ করতে পারে না। তাহলে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যা কথা বলছি? তুমি মিথ্যা কথা বলছো সেটা আমি বলছি না। হয়তো বাতাসে দরজাটা নাড়া খেতে পারে, বাথরুমের ভেতরে আমি ছিলাম। কিভাবে দরজাটা ধাক্কা দিয়েছে সেটা আমি টের পেয়েছি। আর তোমার ভাই দুধে দোয়া তুলসী পাতা না। বলে সুমি বেডরুম থেকে হনহন করে বের হয়ে গেল। শফিকও রুম থেকে বের হয়ে গেল। অপু পড়ার টেবিলে বসে আছে। শফিক
পাশে গিয়ে দাঁড়াতেই অপু বসা থেকে দাঁড়িয়ে গেল। শফিক অপুর দিকে কিছু সময় তাকিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা কর, বলেই শফিক চলে যেতে চাইল। অপু বলল, ভাইয়া আমার মনে হয় তুমি আমাকে অন্য কিছু বলতে এসেছিলে। তোর অনুমান মিথ্যা না, কিন্তু ভাইয়া সত্য কথা হলো আমি ওয়াশরুমের দরজায় ধাক্কা দেইনি। আর কেউ বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি। তুই চিন্তা করিস না, মন দিয়ে পড়াশোনা কর, আমি বিষয়টা দেখছি, বলেই শফিক বাসার ভেতরে চলে গেল। অপু মনে মনে বলল, বিষয়গুলো সত্যি অদ্ভুত, কিন্তু ভাবির সাথে কে এমনটা করছে? রাত 2টো বাজে। শফিক ও সুমি ঘুমিয়ে আছে। হঠাৎ একটা কালো হাত সুমির গলা চেপে ধরল। ঘুমন্ত সুমি হঠাৎ চোখ মেলে দম ফেলতে পারছে না, চোখ বড় বড় হয়ে গেল, চিৎকার করতে পারছে না। কালো হাতটি আরো জোরে শক্ত করে তার গলা চেপে ধরেছে। সুমি তত জোরে ছটফট করছে, দুহাত দিয়ে ওই কালো হাতটিকে ধরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভয়ে আতঙ্কে ঘামে সারা শরীর ভিজে গেছে। সুমি এত ছটফট করছে, কিন্তু তবুও শফিকের ঘুম ভাঙছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে কালো হাতটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সুমি চিৎকার দিয়ে উঠে বসলো, হাঁপাতে হাঁপাতে শফিককে ধাক্কা দিল। অন্ধকার রুমে কালো ছায়াটি নিমেষেই ভ্যানিশ হয়ে গেল। শফিক লাফিয়ে উঠে সুমিকে হাঁপাতে দেখে বলল, কি হয়েছে? তুমি এমন করছো কেন? সুমি ইশারায় কিছু বোঝাতে চাইল, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। শফিক সুমির অবস্থা দেখে অস্থির হয়ে বারবার সুমির কাছে জানতে চাইছে, কিন্তু সুমি কিছুই বলতে পারছে না। হাঁপাতে হাঁপাতে সুমি সেন্সলেস হয়ে শফিকের কাঁধের উপর পড়ে গেল। শফিক টেনশনে পড়ে গেল। এখন সে কি করবে? তার মাকে তার ভাইকে কি ডাক দিবে? এত রাতে ডাক দেওয়া কি ঠিক হবে? ভাবতে ভাবতে সুমিকে বিছানায় শুইয়ে দিল। মাথায় হাত বোলাতে বোলাতে শফিক বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে সুমি ওয়াশরুমে প্রবেশ করলো। দাঁত ব্রাশ করতে করতে আয়নার দিকে তাকাতেই সুমি চমকে উঠল। দেখতে পেল তার গলার নিচে অনেক বড় একটা ঘায়ের মতো হয়ে গেছে। সুমি ভয়ে ঘায়ের উপরে হাত দিতেও পারছে না। মনে মনে ভাবছে, গতকাল রাতেও অসুস্থ আমি, হঠাৎ আমার শরীরে এত বড় একটা ঘা কিভাবে হলো? সুমি ভাবছে, এমন সময় সে আয়নায় দেখতে পেল তার পেছনে অনেক বড় ফুল দিয়ে মুখ ঢাকা অবস্থায় কে যেন দাঁড়িয়ে আছে। সুমির চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে আতঙ্কে ওয়াশরুমের দরজা খুলে দিল দৌড়। শফিক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সুমির চিৎকার শুনে চমকে উঠল। সুমি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে শফিককে জড়িয়ে ধরে বলল, শফিক আমি ওয়াশরুমে ভয়ঙ্কর চেহারার একজন লোক দেখেছি, চুল দিয়ে তার মুখ ঢাকা। শফিক অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? আমি যা বলছি সত্য বলছি, তুমি দেখো তো আমার গলায় কত বড় একটা ঘা, এই ঘাটা কিভাবে হলো? শফিক গলার দিকে তাকিয়ে হাত দিয়ে ভালো করে দেখলো, কিন্তু কোথাও কোনো ঘা নেই। শফিক বলল, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? তোমার গলায় ঘা আসবে কোথা থেকে? সুমি অবাক হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, কিন্তু তার গলার দিকে তাকাতেই সে নিজেও চমকে উঠল। তার গলায় কোনো ঘা নেই। প্রচন্ড ভয় পেয়ে গেল সুমি, সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল। শফিক তাড়াহুড়ো করে সুমিকে ধরে বারবার ডাক দিতে লাগলো, কিন্তু সুমির জ্ঞান ফিরছে না। শফিক চিৎকার দিয়ে মা বাবা ও ভাইকে ডাকতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আসলে সুমির সাথে এ সমস্ত কি হচ্ছে? কে সুমির ওয়াশরুমের দরজায় ধাক্কা দিল? কে ধাক্কা দিয়ে কপাল ফাটিয়ে দিল? ওয়াশরুমে সে কাকে দেখলো? গলায় যে ঘাটা দেখলাম সেই ঘাটা নিমেষে কিভাবে হাওয়া হয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।